ফুটবলে কত অবিশ্বাস্য ঘটনাই তো হয়। সম্প্রতি একটা অবিশ্বাস্য ঘটনা আমরাও দেখলাম গত রাত্রে। যখন দেখলাম যে চেলসির ভারপ্রাপ্ত কোচ ক্যালাম ম্যাকফারলান, চেলসির কোচ হওয়ার দূর-দূরান্তেও যার কোনো সম্ভাবনা নেই, তিনি পাকে-চক্রে চেলসির দায়িত্ব নিয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির এগেইনস্টে ১ পয়েন্ট জোগাড় করে ফেললেন। এটা আপনার কাছে আশ্চর্য লাগছে না? অফ কোর্স আশ্চর্য লাগারই কথা যে চেলসি এনজো মারেস্কাকে হারিয়ে টালমাটাল অবস্থায় রয়েছে। সেই চেলসি এনজো ফার্নান্দেজের লাস্ট মোমেন্টের গোলে একটা পয়েন্ট ম্যানচেস্টার সিটির হাত থেকে ছিনিয়ে নিয়ে অনেক বেশি উদ্দীপ্ত অবস্থায় রয়েছে এই সপ্তাহে। অ্যান্ড দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক রেজাল্ট ফর চেলসি, which was possible because of McFarlane's fantastic tactics and because of a Brazilian midfielder. আপনারা নিশ্চয়ই জানেন যে আজ থেকে ঠিক ১ বছর আগে গত বছরের জানুয়ারিতে আমি চেলসির একজন ধারে থাকা মিডফিল্ডার নিয়ে একটা ভিডিও করেছিলাম। যারা তখন আমার ভিডিও দেখতেন তারা নিশ্চয়ই জানেন। আমি বলেছিলাম যে এদিক সেদিক উল্টাপাল্টা টাকা পয়সা খরচ না করে চেলসির স্কোয়াডে এমন একজন মিডফিল্ডার রয়েছে যে কিনা এখন অন্য একটা ক্লাবে ধারে আছে। নিজেদের মিডফিল্ডের সমস্যা মেটানোর জন্য সেই মিডফিল্ডারকে যদি ধার থেকে ফিরিয়ে নিয়ে আসা যায় এবং চেলসির মিডফিল্ডে আস্তে আস্তে খেলানো হয়, তাহলে চেলসির মিডফিল্ডের সমস্যার সমাধান সম্ভব। এনজো ফার্নান্দেস এবং মোইসেস কাইসেদোর ফর্মে থাকা না থাকা, চোটে পড়া না পড়া সবকিছু মিলিয়ে এই সিদ্ধান্তে আমি এসেছিলাম তখন। সেই মিডফিল্ডারটার নাম অ্যান্দ্রেস স্যান্টোস। তখন উনি স্ত্রাসবুর্গে খেলতেন ধারে। গত মৌসুমের শেষ থেকেই আমরা দেখছি যে চেলসিতে উনি টুকটাক খেলা শুরু করেছেন। এই সিজনেও কিন্তু চেলসিতে উনি খেলছেন, কিন্তু রেগুলার হতে পারছিলেন না। আমি রেগুলারই বলছিলাম যে চেলসি যদি এনজো এবং ক্যাসেদোর সঙ্গে এই সান্তোসকে রেগুলারলি খেলানো শুরু করে, তাহলে চেলসি ক্যান বি আ ভেরি 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 টাফ টিম। এবং সেই জিনিসটাই ম্যানচেস্টার সিটির এগেইনস্টে ম্যাচে আমরা দেখলাম যে যেই জিনিসটা এনজো মারেস্কা বুঝেননি, অ্যান্দ্রেস সান্তোসকে রেগুলারলি খেলাননি, সেই জিনিসটাই চেলসির ভারপ্রাপ্ত কোচ ম্যাকফারলান ঠিকই বুঝলেন এবং অ্যান্দ্রেস সান্তোসকে মাঠে নামিয়ে ম্যানচেস্টার সিটির কাছ থেকে ১ পয়েন্ট নিয়ে নিলেন। কিভাবে সেটাই এক্সপ্লেন করব। সো ম্যানচেস্টার সিটির একাদশের এগেনস্টে চেলসি আজকে এই ১১ জনকে নিয়ে প্রথমে মাঠে নেমেছিল এবং শুরু থেকে তারা যেহেতু অ্যাওয়ে ম্যাচে খেলতে গিয়েছে, তারা একটু ডিফেন্সিভ মাইন্ডেডই ছিল আমি বলবো, যে কারণে ৪ জন ডিফেন্ডারের সামনে রিস জেমস এবং এনজো ফার্নান্দেস খুব বেশি দূরে কিন্তু যান নাই। তারা সবার আগেই ডিফেন্সিভ সলিডিটিটা মেনটেন করছিলেন, তাদের নিজেদের মধ্যে ফাঁকা স্পেস অনেক কম রাখার চেষ্টা করছিলেন যাতে ম্যানচেস্টার সিটি তাদেরকে সেভাবে পেনিট্রেট না করতে পারে। তবে চেলসির এরকম ট্যাকটিক্সের এগেনস্টে ম্যানচেস্টার সিটি কিন্তু বেশ ভালো মতোই আক্রমণ করার চেষ্টা করেছে। প্রথমার্ধে আমরা কিন্তু একটা ডমিনেন্ট ম্যানচেস্টার সিটিকেই দেখেছিলাম, যেটার ফলাফল টিজানি রাইন্ডার্সের গোল। তবে টিজানি রাইন্ডার্স গোল করলেও রায়ান চেরকি বা ফিল ফর্ডেন বা আর্লিং হাল্যান্ড সবাই কিন্তু দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলই খেলেছিলেন। কিন্তু ওই যেটা বললাম যে চেলসির ডিফেন্ডাররা বেশ ভালোই খেলেছিলেন এবং তাদের সামনে দুজন মিডফিল্ডার অত বেশি দূরে থাকেননি, যে কারণে নিজেদের মধ্যে স্পেস কম থাকার কারণে ম্যানচেস্টার সিটি রেগুলারলি তাদেরকে পেনিট্রেট করতে পারছিল না এবং একটার বেশি তারা গোল করতে পারে নাই। এখন সেকেন্ড হাফে চেলসি বুঝতে পারছে না, আমরা তো ম্যাচটা হারার জন্য আসি নাই, আমাদেরকে তো গোল করতে হবে, গোল না করলে আমরা তো একটা পয়েন্ট নিয়েও বাসায় ফিরতে পারবো না। তখন চেলসির ভারপ্রাপ্ত কোচ কি করলেন, তিনি এই যে ৪ জন আক্রমণ ভাগের খেলোয়াড়ের মধ্যে একজনকে স্যাক্রিফাইস করলেন এবং একজনকে স্যাক্রিফাইস করে একজন আলাদা সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে আসলেন ইন অ্যান্দ্রে স্যান্টোস। অ্যান্দ্রে স্যান্টোস আসার কারণে যে জিনিসটা হলো, চেলসির ছকটা অনেকটা এরকম হয়ে গেল। আগে যেখানে ২ জন সেন্ট্রাল মিডফিল্ডার ছিল, এখন ৩ জন সেন্ট্রাল মিডফিল্ডার চলে আসলো এবং ৩ জনের মধ্যে এনজো ফার্নান্দেজ একটু অ্যাডভান্সড হয়ে খেলেছেন এবং এইসব জোনগুলোতে পালমার খেলছিলেন। পালমারও যে খুব বেশি উপরে খেলছিলেন ব্যাপারটা সেরকম নয়, অনেকটা এরকম বক্স মিডফিল্ড করছিল চেলসিতে রিস জেমস, অ্যান্দ্রে স্যান্টোস, এনজো ফার্নান্দেজ এবং কোল পালমার, এই ৪ জন একটা বক্স মিডফিল্ড করছিলেন এবং উপরে ২ জন ফরওয়ার্ড ছিলেন এবং ফরওয়ার্ডের মধ্যে জোয়াও পেদ্রোর জায়গায় নেমেছিলেন একজন প্রপার স্ট্রাইকার লিয়াম ডেলাপ। আমি লিয়াম ডেলাপকে প্রপার স্ট্রাইকার কেন বললাম, বিকজ ফার্স্ট হাফে যখন জোয়াও পেদ্রো খেলছিলেন, আমরা জোয়াও পেদ্রোর খেলার স্টাইলের মধ্যে জানি যে উনি হি ইজ মোর অফ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার, হি ইজ নট আ প্রপার স্ট্রাইকার, যে কারণে উনি সবসময় সব জোনগুলোতে থাকতে পছন্দ করেন, ডি বক্সে অত বেশি থাকেন না। সো পেদ্রোর জায়গায় যদি আপনি লিয়াম ডেলাপকে নামান, লিয়াম ডেলাপ ক্যান বি আ ভেরি গুড বক্স নাম্বার 9। নেটেও এমন পজিশনিং নিচ্ছিলেন যাতে ট্রানজিশনে চেলসি ম্যানচেস্টার সিটিকে বেশ ভালো মতো হার্ট করতে পারে। নেটোর যেহেতু স্পিড আছে এবং ওই অ্যাক্সেলারেশন আছে, ওই অ্যাক্সেলারেশনের সাহায্যে উনি ম্যানচেস্টার সিটির ডিফেন্সকে রেগুলারলি স্ট্রেচ করছিলেন এবং এ সকল জোনগুলোতে লিয়াম ডেলাপের সঙ্গে পার্টনারশিপে খেলছিলেন এবং এই জিনিসটা এনশিওর করছিলেন অ্যান্দ্রে স্যান্টোস। রিস জেমস আর অ্যান্দ্রে স্যান্টোস এই সকল জোনগুলোতে আজকে যতবার লুজ বল কালেক্ট করছেন, যতবার ডুয়েলসে জিতেছেন, সেটা দেখে আবারও সেই জিনিসটাই মনে হয়েছে যে ম্যানচেস্টার সিটির সেন্ট্রাল মিডফিল্ডে আরেকজন আদর্শ মিডফিল্ডারের অনেক বেশি দরকার। রদ্রি একা পারতেছেন না।
আজকের ম্যানচেস্টার সিটির ফরমেশন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে রদ্রি কিন্তু একজন সলো ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলছিলেন। সো রদ্রির এগেনস্টে অ্যান্দ্রে স্যান্টোস, রিস জেমস, এনজো ফার্নান্দেস যখন খেলা শুরু করলেন সেকেন্ড হাফে, তখন রদ্রি বারবার ওভারওয়েলমড হয়ে যাচ্ছিলেন। একা ম্যানচেস্টার সিটির মিডফিল্ডকে সেভাবে সামলাতে পারছিলেন না, এবং অ্যান্দ্রে স্যান্টোস এবং রিস জেমস সকল সেকেন্ড বলসগুলো জিতছিলেন, সকল ডুয়েলসগুলো জিতছিলেন। এবং অ্যান্দ্রে স্যান্টোস এবং রিস জেমস যেহেতু এই সকল সকল জোনগুলোকে ডমিনেট করছিলেন, তাই নেতো, ডেলাপ, ফার্নান্দেজ, পালমার তারাও কিন্তু এই সকল আক্রমণাত্মক জায়গাগুলোতে রেগুলারলি ম্যানচেস্টার সিটিকে পিন করতে পারছিলেন। ট্যাকটিক্সটা খুবই নর্মাল কিন্তু খুবই এফেক্টিভ। ফার্স্ট হাফে যখন আমার ডিফেন্সকে প্রোটেক্ট করতে হবে তখন আমি এভাবে নিচে নেমে এসে খেলবো, আর সেকেন্ড হাফে যখন আমার গোলের দরকার হবে তখন আক্রমণ ভাগের খেলোয়াড়দেরকে এমন জায়গায় রাখবো যাতে তাদের গোল করতে সুবিধা হয়, গোল করাতে সুবিধা হয়, এবং সেই জিনিসটাই এনশিওর করেছেন অ্যান্দ্রে স্যান্টোস। অ্যান্দ্রে স্যান্টোসের দাম যদি চেলসি আজকের ম্যাচের পরেও বুঝতে না পারে, কখনোই বুঝতে পারবে না। তবে আমি চাইবো এই পারফরমেন্স যেন অ্যান্দ্রে স্যান্টোস ব্রাজিলের জার্সি গায়েও দেখাতে পারেন, তাহলে বিশ্বকাপে ব্রাজিলেরই উপকার হবে। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন অ্যান্দ্রে স্যান্টোসের এই দুর্দান্ত সেকেন্ড হাফ পারফরমেন্স আপনার কেমন লাগলো।